ঘুম থেকে উঠে দেখি আমার বাবা আমার বাসায় এসে আমার স্ত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত। তো ওইটা দেখে আমার বাবা সাথে সাথে পালিয়ে যায়। জীবন নাটকের চেয়েও বেশি নাটকীয়। এই চরম বাস্তবতায় যেন মিলে গেল ইব্রাহিমের জীবনে। নিজের স্ত্রীর সঙ্গে তার জন্মদাতা বাবার পরক্রিয়া। এই চরম বাস্তবতায় নিজের 3 সন্তান, স্ত্রী এবং জন্মদাতা বাবাকে হারিয়ে এখন আদালতের বারান্দায় প্রবাসী ইব্রাহিম। আমার স্ত্রী এবং আমার বাবা আমাদের ঢাকার বাসার যেই ভাড়া বাসার ফ্ল্যাটের যে রান্নাঘর ছিল, কিচেন রুম, এই রুমে আমার স্ত্রীর রুটি ভাজতেছিল আর আমার বাবা দাঁড়ায় দাঁড়ায় ওর সঙ্গে কথা বলতেছিল। তো এমনভাবে আমার বাবা এবং আমার স্ত্রী দাঁড়ায় কথা বলতেছিল যে ওনাদের সঙ্গে খুব পূর্বের সম্পর্ক। তা আমি এই বিষয়টা আমার চোখে পড়ার পরে আমি আর আমার বাবাকে কিছু বলি নাই, আমার বাবার সাথে সাথে চলে গেছে। জানা যায় 2018 সালে ভালোবেসে বিয়ে করেন রুবিনাকে। 3 সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতেই কাটছিল তার 18 বছরের দাম্পত্য জীবন। সংসারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমান ইব্রাহিম দীর্ঘ 15 মাস পর ফেরেন দেশে। আমাদের সংসার নিয়ে বা আমাকে নিয়ে ও সবসময় হ্যাপি, ভালো ছিল। কিন্তু হঠাৎ করে আমি এই 18 বছর পরে বিদেশে যাওয়ার মানে 2024 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমি বিদেশে যাই একটা ড্রাইভিং জবে, মুরগির কোম্পানি, পোলট্রি মুরগির কোম্পানি। তো ওইখানে আমি 15 মাসের মতো জব করি। পরে আল্লাহর হুকুম হয়েছে বাংলাদেশে চলে আসছে। দেশে ফেরার পর থেকেই স্ত্রী রুবিনা বেগমের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন তিনি। স্বাভাবিকতার আড়ালে তৈরি হয় এক অদৃশ্য দূরত্ব, যা সন্দেহের জন্ম দেয় ইব্রাহিমের মনে। একদিন সকালে রান্নাঘরের পাশে গিয়ে এই প্রবাসী দেখতে পান তার জন্মদাতা পিতা নূর হোসেন তার স্ত্রী রুবিনার সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছে। ছেলের উপস্থিতি টের পেয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যান তার পিতা। আমার ফ্ল্যাটে যে কিচেন রুম, রান্নাঘর, ওইখানে আমার স্ত্রী, আমার ওয়াইফ রুটি ভাজতেছে। তো আমার বাবা ওইখানে দুইজনে দাঁড়ায় অসামাজিক কিছু আমার চোখে পড়ে। তো পরে আমার বাবা চলে যায়। এ বিষয়ে তার স্ত্রীকে প্রশ্ন করলে সবকিছুই অস্বীকার করেন তিনি। বলেন সে আমার বাবার মতো। বাবাকে প্রশ্ন করলে এর কোনো সদুত্তর পাননি ইব্রাহিম। হ্যাঁ, বাসা থেকে পালিয়ে যাওয়ার পরে আমি যখন আমার স্ত্রীকে প্রশ্ন করি যে কি সমস্যা, ওনার তো চরিত্র ভালো না, ব্যাকগ্রাউন্ড ভালো না, ওনার এই ধরনের প্রবলেম আরও একাধিক হয়েছে ফ্যামিলিগতভাবে বাহিরে। তো পরে আমার স্ত্রী বলে আমাকে যে ইন্না লিল্লাহ, এটা তো আমার শ্বশুর, আমার বাবার সমতুল্য, এটা কিভাবে হয়। আমার বাবাকে বলি যে আপনি যে, আমার স্ত্রীর বয়স 32 এবং 33, আপনার বয়স কত? আপনার বয়স 65, 64, 65, তা আপনি, এটা হয় না। স্ত্রীর সঙ্গে তার জন্মদাতা বাবার পরক্রিয়ার বিষয়ে আরও গভীরভাবে জানতে স্ত্রীর মোবাইল ফোন চেক করেন এই প্রবাসী। ফোন চেক করেই যেন তার চোখ কপালে ওঠে। স্ত্রীর সঙ্গে তার বাবার পরক্রিয়া সম্পর্কের সবকিছুই দেখতে পান স্ত্রীর মোবাইল ফোনে। ওনার এরকম সমস্যা আরও একাধিকবার হয়েছে ফ্যামিলিগতভাবে। কেউ ওনাকে আইনের আওতায় নিয়ে আসতে পারে না এবং বিচারও করতে পারে না। কেন? কারণ উনি হাইকোর্টে বিচারপতির গাড়ি চালক ছিলেন এবং ওনার যেই লেভেজ এবং কথাবার্তা, এতে ওনাকে কেউই বিচারের আওতায় আনতে পারবে না কোনো এভিডেন্স এবং প্রমাণ ছাড়া। তো এই জন্য আমার কাছে যতটুকু এভিডেন্স ছিল ততটুকু নিয়ে আমি এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার একটা বিচার চাই। পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানালে কোনো সুরাহা হয়নি। উল্টো ইব্রাহিমের বাবা ইব্রাহিমকে বাড়ি ছেড়ে দূরে কোথাও গিয়ে চাকরি করতে বলেন। এক পর্যায়ে তার স্ত্রী ও সন্তানদের নিয়ে পালিয়ে যান তার বাবা। সমস্যাটা যেহেতু আমার বাবার সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে, আমি আমার বাবার সঙ্গে আলাপ করার পরে আমার বাবা আমাকে বলেন যে আমার স্ত্রীকে আমি কখনো ওনার কাছ থেকে নিতে পারবো না। ওনার কাছে এমন একটা জিনিস আছেন যে ওই জিনিস কাউকেই দেন নাই এবং কারো কাছে নাই। ইব্রাহিম জানান তার বাবা যদি এখনও একবার ফোন করে বলেন সে যা করেছে ভুল করেছে, তাহলে তার বাবাকে তিনি মাফ করে দেবেন। আমার বাবা যদি আমাকে এর ভিতরে, এই সমস্যাটার ভিতরেও যদি আমাকে একটাবার বলতো যে ইব্রাহিম, আমি আগে যা ভুল করছি, বর্তমানে যেই ভুলটা করছি, এগুলার জন্য আমি ক্ষমা চাই, আমি তখন কি করতাম,
আমি ডিবি অফিসে গিয়ে আমার মামলাটা তাদেরকে বলতাম যে আমি পাগল হয়ে গেছি, আমার বাবাই রাইট, আমার বাবাকেই আমি সর্বোচ্চ স্থানে রাখতাম। কারণ বাবা এমন একটা জিনিস সন্তানের জন্য বট গাছ। তো সেই বাবাই যদি এই ধরনের কাজ করে, তো তার ভিতরে যদি সহানুভূতিশীল কাজ না করে, সে ধার্মিক লোক এবং আল্লাহওয়ালা লোক, তার ভিতরে যদি এই ধরনের কোনো মন মানসিকতা না আসে যে আমি যে কাজগুলো করতেছি এগুলো ভুল করছি, তাহলে তারে তো বিচারের আয়তায় আনতেই হয়। বলেন 3 সন্তানের ভবিষ্যতের জন্য স্ত্রীকে মাফ করে দিয়ে আবারও নতুন করে সংসার করতে চান তিনি। আমার যে এলাকাতে আমি 18 বছর যে ভাড়া বাসাতে বসবাস করেছি, আমার এলাকাবাসীও বলেছে যে তোর স্ত্রী আসলে একটা সহজ সরল মানুষ ছিল। এই মানুষটাকে আসলে কিভাবে কি করলো আমরা বুঝতে পারলাম না। তা আল্লাহ জানে, আল্লাহ যেন তোর সহায়ক হোক এবং ন্যায় বিচার যেন তুই পাস, এটাই আমার এলাকাবাসীর দাবি। এখন আমার স্ত্রী যদি আমাকে এসে বলে যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, ইনশাআল্লাহ আমি ক্ষমা করে দিব এবং আমার সন্তান এবং স্ত্রীকে নিয়ে আমি প্রয়োজন হয় আমার যে শ্বশুরবাড়ির ফ্যামিলি এবং আমার নিজের যে ফ্যামিলি, আমার বাবা মা, এদের অর্থ সম্পদের প্রতি আমার কোনো লোভ নেই, কখনো ছিল না, আর চাইও না আমি তাদের কাছে এই ধরনের কিছু। আমি চাই আমার স্ত্রী এবং ছেলে মেয়ে নিয়ে আমি দূরে কোথাও গিয়ে আমার ছেলের ভবিষ্যৎটা, আমার মেয়ের ভবিষ্যৎটা যাতে আমি আবার দাঁড় করাতে পারি। এই প্রবাসী শেষ পর্যন্ত তার স্ত্রী ও বাবার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ডিবিকে তদন্তের নির্দেশ দেন। আমার ছেলে মেয়ে বর্তমান ভবিষ্যৎগুলা, লেখাপড়াগুলা যেহেতু নষ্ট করে ফেলছে ওনার এই চোখের লালসার কারণে, এমনকি ওনার সাথে আলাপ করার পরেও উনি সহানুভূতিশীল হয়নি। তো আমি চাই যে ওনাকে বিচারের আয়তায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি। আদালতে এসেছি আমার বাবার বিরুদ্ধে মামলা করতে। মামলা আমি করেছি, এটা কোনো জমি এবং অর্থ সম্পদের বিষয় না, এটা হচ্ছে আমার 18 বছরের লাইফ, আমার 3টা ছেলে মেয়ের বর্তমান এবং ভবিষ্যৎ, আমার সংসার, এগুলা নষ্ট করে ফেলছে। তো মামলা আমি মূলত করতাম না, আমি আমার বাবার সঙ্গে বসে আলাপ করেছি বিষয়টা নিয়ে যে দেখেন আপনি এই কাজটা করতে পারেন না। উনি আমার স্ত্রীকে ভাগায় নিয়ে রেখে উনি আবার আমার সামনে এসে আমার সামনে সাক্ষাতে আলাপ করে উনি আমাকে বলে যে আমার স্ত্রীকে আমি নিতে পারবো না। আমি বিদেশ থেকে অর্জন করে যা পাঠিয়েছি জুরাইন শাখার শাহজালাল ইসলামী ব্যাংকে, আমার স্ত্রীর কাছে ছিল আগেরও টাকা ছিল, আমি বিদেশে যাওয়ার আগেও টাকা ছিল, সব মিলিয়ে আমার স্ত্রী প্রায় 9 লক্ষ টাকার মতো নিয়ে গেছে। আমি যখন আমার স্ত্রীর সঙ্গে প্রেম করি, তো আমার স্ত্রী আমাকে মানে আবদার করেন আমাকে যে আমার বকুল ফুলের মালা দরকার। তো ওই সময় আমার জুরাইন আলমবাগে কোনো বকুল ফুলের গাছ ছিল না। তো আমি আমার যে রমনা পার্ক আমাদের এখানে, আমার জুরাইন থেকে 8 নম্বর গাড়ি চলতো, শ্যামপুর থেকে 8 নম্বর গাড়ি, এই গাড়িগুলোতে উঠে আমি রমনা পার্কের আসতাম, মৎস্য ভবনে নামতাম, এসে বকুল ফুল টোকায় আমি মালা বানায় তারপরে আমার স্ত্রীকে আমি দিতাম।